না না রথিন, এ তুমি মোটেও ঠিক কাজ করছো না। বারবার কথার খেলাপ করে তুমি কি প্রমাণ করতে চাইছো? যখনই তোমায় টাকার কথা বলি তখনই তুমি আজ নয় কাল, কাল নয় পরশু। 30,000 টাকা মুখের কথা। আমাকে আর কটা দিন সময় দাও মৈনাক। বিশ্বাস করো, আমি প্রাণপণ চেষ্টা করছি টাকাটা জোগাড় করার। বিশ্বাস? আমার তোমাকে বিশ্বাস করে টাকাটা দেওয়াই ভুল হয়েছে। এই করে 6টা মাস কেটে গেল। দেখো, আজ রাতটা তোমায় সময় দিলাম। রাতের মধ্যে যদি কিছু একটা করতে পারো করো, নইলে দেখে নিও। কাল আমি বড়বাবুকে ফোন করে সব বলে দেবো। গোটা অফিস খবরটা জেনে গেলে তখন কিন্তু আমায় কিছু বলতে পারবে না তুমি। ফোনটাকে কেটে দিয়ে সাইকেলটাকে দেওয়ালের ধারে রেখে গঙ্গার পাড়ে এসে বসলাম। আজকাল মানুষকে বিশ্বাস করাই দায় হয়েছে দেখছি। রথিন আমার অফিস কালিগ, অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এমন সুন্দর সম্পর্কটাকে ভালো রাখতে দিল কই? ওর বিপদের দিনে নগদ 30,000 টাকা অবলীলায় দিয়েছিলাম। বলেছিল 1 মাসের মধ্যেই ফেরত দিয়ে দেবে। 1 মাস তো দূরে থাক, 6টা মাস হয়ে গেল, একটা কানা করিও ফেরত দিল না। এখন আমি টাকার কথা বললেই খারাপ হয়ে যাব। হ্যাঁ, আজ ঘাটে বিশেষ লোকজন নেই, পরিবেশটাও কেমন গুমোট হয়ে আছে। সময় নষ্ট না করে বাড়ির পথ ধরবো ঠিক করলাম। পাঁচিলের ধার থেকে সাইকেলটাকে নিতে যাব, ঠিক সেই সময় একটি মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই যে শুনছেন? মেয়েটা কোত্থেকে এলো? মনে হলো সিঁড়ির ওখান থেকেই, কিন্তু তখন খেয়াল করলাম না তো ওখানে কেউ ছিল বলে। হ্যাঁ বলুন। আপনি আমায় চিনবেন না। এই যে আপনার 30,000 টাকা রাখুন। আশা করি বারবার ফোন করার আর দরকার পড়বে না আপনার। মেয়েটা আবার সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই যে দাঁড়ান দাঁড়ান, কে আপনি? রথিনের সাথে আপনার সম্পর্ক কি? বললাম তো আপনি আমায় চিনবেন না। আমি মন্দাকিনী। এরপর মেয়েটার কোনো কথা বলল না। আমি ওকে ফের ডাকবার সাহস করলাম না। হাতের টাকাগুলোকে উল্টে পাল্টে দেখে একবার রথিনকে ফোনে ট্রাই করলাম। ফোন বেজে গেল। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারলাম না। এরপর 4-5টা ভালো করে দেখে টাকাগুলোকে পকেটের মধ্যে গুঁজে সাইকেলটাকে নিয়ে হাঁটতে শুরু করলাম। যখন বাড়ি ঢুকলাম ততক্ষণে বাড়ির সবাই বেরিয়ে গেছে। হরিণঘাটাতে ওদের একটা বিয়ে বাড়ি আছে আজ, কাল সকালে ফিরবে। আমাকে ব্যবসার কাজে একটু ওড়িশা যেতে হবে, আজ রাতেই ট্রেন। ব্যাগে কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম। কি ব্যাপার, ওরা বিয়ে বাড়ি থেকে ফিরে এলো নাকি? দাঁড়াও দাঁড়াও, আসছি। তড়িঘড়ি এসে দরজা খুললাম, কিন্তু দরজার ওপারে তো কাউকেই দেখতে পেলাম না। কে কে? আশ্চর্য, এতক্ষণ ধরে তবে কে বেল বাজালো? নিশ্চয়ই পাড়ার ছেলেগুলোর কাজ। বিরক্ত হয়ে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলাম। খানিক পর আবারও কলিং বেলের শব্দ। বেরোনোর সময় একই জ্বালাতন শুরু করলো। দেখলাম শব্দ বন্ধ হয়ে গেল। কাঁধের ব্যাগটাকে গুছিয়ে নিয়ে তালা দিয়ে বেরিয়ে এলাম। বাড়ির মস্ত গ্র্যান্ডফাদার ক্লকে তখন 9টার ঘন্টা বাজছে। হ্যালো। হ্যাঁ ঝিলমিল, তোরা পৌঁছে গেছিস? তুমি কত দূর? আমি এই বেরোলাম। না না, দেরি হবে না। কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন? ওই তো 11তে দিল। ও 11 নাম্বার, ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি। বড় রাস্তার মোড়ে 4-5টা অটো সবসময় দাঁড়িয়ে থাকে। কি জানি আজ পাবো কিনা। চটজলদি বড় রাস্তার দিকে এগিয়ে গেলাম। যাক, 2-1টা অটো তখনও দাঁড়িয়ে ছিল। দাদা স্টেশন যাব, কে যাবেন? না দাদা, আজ তো ওদিকে গাড়ি যাবে না, রাস্তা সারাই হচ্ছে। আপনাকে গেলে রিজার্ভ করে যেতে হবে অসত্যতলা দিয়ে। রিজার্ভ করে মানে? কত লাগবে? 200 টাকা তো লেগে যাবে দাদা। 200? 10 টাকা ভাড়া নাও, এখন 200 টাকা চাইছো? ইয়ার কি হচ্ছে? থাক, তোমাদের আর যেতে হবে না, আমি হেঁটেই চলে যাচ্ছি। আরে দাদা, আপনি বুঝতে পারছেন না,
এখন তো ওদিকে কোনো প্যাসেঞ্জার পাবো না, আপনাকে একাই নিয়ে যেতে হবে। 20 টাকা দেবো, গেলে চলো। 20 টাকা? দাদা আপনি হেঁটেই চলে যান। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। কপালটাই খারাপ, এখন ঠিক টাইমে পৌঁছতে না পারলে ট্রেনটাই তো মিস হয়ে যাবে। খানিক দূর হাঁটতেই একটা অটোকে সামনে দেখতে পেলাম, বড় রাস্তার ধারে একলা দাঁড়িয়ে আছে। যাই দেখি যদি কোনোভাবে রাজি করাতে পারি। দাদা স্টেশন যাবেন? যাব বাবা, অটোওয়ালাটা গেল কোথায়? ধুর, বসুন, আমি আসছি। গাড়ির পিছনে ঝোপঝাড় থেকে আওয়াজটা এলো। আমি স্টেশন যাব, কত নেবেন? যা ইচ্ছা হয় দেবেন। আমি কিন্তু 20 টাকার বেশি দিতে পারবো না। বললাম তো, যা ইচ্ছে হয় দেবেন। আপনি কোথায়? আরে আসছি, বললাম তো বসুন। দেখলাম আদ্যপান্ত চাদর জড়ানো একটা লোক। ওই একটু দরকার ছিল, বুঝতেই তো পারছেন। আমি স্টেশন যাব, আমি কিন্তু 20 টাকার বেশি দিতে পারবো না। সে ঠিক আছে, কিন্তু এদিকের রাস্তার অবস্থা একদম ঠিক নেই, বুঝলেন। জানি, সে আপনি যেদিক দিয়ে খুশি চলুন, আমায় তাড়াতাড়ি পৌঁছে দিলেই হবে, না হলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে। ট্রেন আসার আগে আপনি অবশ্যই পৌঁছে যাবেন, চিন্তা নেই। লোকটা কোনো মতে অটোতে উঠে বসলো। যাক বাবা, শান্তি। আবারও ঝিলমিলের ফোন। কি ব্যাপার, ফোন ধরছো না? এতবার ফোন করলাম, আর 15টা মিনিট পর ট্রেন ছাড়বে, আসবে কখন? আর বলিস না, আজই এখানে রাস্তা সারাই হচ্ছে, তাই কোনো অটোই আসতে চাইছিল না। চিন্তা করিস না, ঠাকুরের কৃপায় একটা অটো পেয়েছি, এই মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে তাড়াতাড়ি এসো। অটো না গরুর গাড়ি বুঝতে পারছি না। দাদা একটু জোরে চালান, ট্রেন এসে তো বেরিয়ে যাবে। আরে চালাচ্ছি তো, দেরি হবে কেন? ঠিক আছে চলুন। তা দাদা কোথায় চললেন? ওই ওড়িশায় যাওয়ার ট্রেন ধরবো। কেন বলুন তো? না আসলে এত রাতে সচরাচর স্টেশনে কেউ যায় না তো, তাই আর কি। হ্যাঁ, ওই একটা ব্যবসার কাজ। তা আপনার কিসের ব্যবসা? শাড়ির। বাহ, বেশ বেশ। আপনি থাকেন কোথায়? ওই পশ্চিম পাড়ার দিকে। আপনি একটু তাড়াতাড়ি চলুন না। এ কি, আপনি এই রাস্তা ধরলেন কেন? এই রাস্তাটা তো কাঁচা, আপনি তো অশ্বত্থতলা দিয়ে যেতে পারতেন। হ্যাঁ, রাস্তাটা খারাপ হলেও ফাঁকা থাকবে, তাড়াতাড়ি পৌঁছে যাব, বুঝলেন। ও ঠিক আছে, চলুন তাহলে। হাত ঘড়িটায় দেখলাম ট্রেন আসতে মিনিট 7 বাকি মাত্র। এই লোকটা আজ ডোবাবে মনে হচ্ছে। ধুর। তা দাদা, শাড়ির জন্য উড়িষ্যা যাচ্ছেন কেন? কিছু প্রিন্ট, আরো কিছু দরকার আছে। আপনি একটু তাড়াতাড়ি চালান না মশাই। হ্যাঁ, যাচ্ছি। বারবার গাড়িটাকে স্লো করছে লোকটা, সময় মতো পৌঁছতে পারলে হয়। এ কি, আবার গাড়ি থামালেন কেন? থামাবো না, আমার কাজ তো আর গাড়ি চালানো নয়, আমার কাজটা অন্য। দেখলাম লোকটা কোমর থেকে কিছু একটা বের করছে, ধারালো কিছু বলেই মনে হলো। ব্যাগে যা যা দামি জিনিস আছে চুপচাপ বের কর। আঁতকে উঠলাম, ছিনতাইবাজ নাকি? ঠিক সেই সময় একটি মেয়ের কণ্ঠস্বর। দাদা, আপনি স্টেশনের দিকে যাবেন? কে? লোকটা যেন ধর্মড়িয়ে উঠল। চাইছিলটা কি লোকটা? এই লোকটা আদৌ অটো চালক নাকি ছিনতাইবাজ? ততক্ষণে মেয়েটা এসে দাঁড়িয়েছে। স্টেশন পেরিয়ে যে শ্মশানটা আছে, ওখানে যাবেন? কাছেই। শ্মশান? কেন যাবেন না? কাছেই তো, চলুন না। ঠিক আছে, উঠে আসুন। লোকটা অনিচ্ছা সত্ত্বেও না বলতে পারল না। মেয়েটাকে ঠিকভাবে না দেখলেও বুঝলাম সালোয়ার পরা, ওড়না জড়ানো মুখে। কেমন যেন চেনা ঠেকল। মেয়েটা এলো বলে এ যাত্রায় বেঁচে গেলাম মনে হয়, নইলে লোকটাকে আমার মোটেই সুবিধের মনে হয়নি। স্টেশনে পৌঁছে না হয় মেয়েটাকে একটা ধন্যবাদ জানাবো। হ্যালো দাদা ভাই,
হ্যাঁ, আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। গলায় এখন আর কষ্ট হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা। দিদিভাই, আপনি যে শ্মশানের কথা বলছেন, ওদিকে রাস্তাটাও তো বন্ধ। কি বলছেন? বন্ধ নেই তো, খোলাই আছে। আপনি চলুন, তাহলে তো দেখতে পাবেন। আহ, দেখুন দিদিভাই, আপনি বরং এখানেই নেমে যান, আমি ওদিকে যাব না। না না, উনি এখানে নামবেন কেন? স্টেশন অবধি নিয়ে চলুন বলে দিচ্ছি। ওইটুকু রাস্তা না হয় উনি হেঁটেই চলে যেতে পারবেন। কথাটা বলতে বলতে ঘুরে তাকাতেই দেখলাম, এ কি, এ তো সেই মেয়েটা মন্দাকিনী, যে আমায় খানিকক্ষণ আগেই গঙ্গার ধারে অতগুলো টাকা ফেরত দিয়ে গেল। এ কি, আপনি আপনি এখানে? হ্যাঁ, ওই একটু যাচ্ছি। শ্মশানে যাচ্ছেন কেন? ওখানে একটু কাজ আছে। আচ্ছা, সে যাই হোক, আপনি তখন ওভাবে চলে গেলেন বলে বলা হলো না। আপনি রথিনের কে হন? রথিনকে কতবার ফোনে ট্রাই করলাম, কিন্তু পেলাম না। ও ব্যস্ত ছিল হয়তো। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি ব্যবসার কাজে ওড়িশা যাচ্ছি। আসলে যাবার আগে আমি কোনো ঋণ টিন রেখে যেতে চাই না। আর রথিন, রথিন আমার দাদা হন। আর আর দাদার ঋণ মানে তো আমারও ঋণ, বলুন। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, রথিনের কোনো বোন আছে বলে তো জানতাম না। এখন আমায় অনেক দূর যেতে হবে, যেমন আপনাকে যেতে হবে, তার থেকেও অনেক দূরে। কি হলো, এত কাশছেন কেন? জল খাবেন? আমি ঠিক আছি। দেখলাম কাশতে কাশতে মেয়েটির মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছে। এ কি, আপনি তো অসুস্থ। বললাম তো আমি ঠিক আছি। মন্দাকিনীর ওই গম্ভীর স্বর শুনে আমি আর কিচ্ছু বলতে পারলাম না। হঠাৎই অটোর ভিতরের আলোটা নিভে যেতেই মুহূর্তে বাইরের কালো অন্ধকার অটোর ভিতরটাকেও গ্রাস করে নিল। ও দাদা, একটু দেখে চালান না। খানিক দূর থেকে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। পাশেই তো স্টেশন। দাদা, ও দাদা দাঁড়ান। আরে আশ্চর্য লোক তো মশাই আপনি, বলছি দাঁড় করান। ম্যাডাম ম্যাডাম, আপনি কিছু বলুন না। অটোর লাইটটা দপদপ করে জ্বলতে নিভতে শুরু করলো। হঠাৎ খেয়াল পড়ল আমার ডান পাশে কেউ একজন যেন বসে আছে। সেদিকে তাকাতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। কি দেখছি আমি? আমার পাশে গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে একটা লাশ। এ তো অটো ড্রাইভারটা। আমার মাথার ভিতরটা কেমন যেন জট পাকিয়ে গেল। কিন্তু তাহলে অটোটা চালাচ্ছে কি? আপনি আপনি কে? কে আপনি? দেখো মৈনাক, তুমি আমার উপকার ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমার উপকার কি করে ভুলি বলো? আজ ওই লোকটা তোমাকে মারতে চেয়েছিল। খানিক হুঁশ ফিরতেই মনে হলো এটা তো রথিনের গলা। রথিন, তুমি তুমি এখানে কিভাবে এলে? অত কিছু বলার সময় এখন নেই, আমাদের একটু তাড়া আছে মৈনাক, আমাদের আগে শ্মশানে যেতে দাও। তখন মন্দাকিনী, আর এখন তুমি। কি হয়েছে তোমাদের? কেউ মারা গেছে নাকি? হ্যাঁ, কেন? আমরা কি আবল তাবল বকছো রথিন? এটা ইয়ার কি করার সময়? দাদা তো ঠিকই বলেছে, আগে আমি আর তারপর দাদা। জানেন, আমার হঠাৎ করেই এই কঠিন অসুখ ধরা পড়লো। আমার চিকিৎসার যাতে কোনো ত্রুটি না হয়, তার জন্য দাদা হাজার হাজার টাকা ধার করে। পাড়া, অফিস, এমনকি আত্মীয় স্বজনদের থেকেও। ও সত্যিটা সবাইকে জানাতে চেয়েছিল। আমার বিয়েটা যাতে ভেঙে না যায়, সেই কারণে আমি কাউকে সত্যিটা বলতে দিইনি। শেষ রক্ষা হলো না,
এই কঠিন অসুখের কাছে আমি মাথা নত করতে বাধ্য হলাম। দাদা ধার শোধ করতে করতে সর্বশান্ত হয়ে গেল। তারপর মানুষের অপমান, আমাকে হারানোর শোকে ও নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। কত করে সেধেছিলাম দাদাকে, আমি আমি না হয় বাঁচবো না, কিন্তু কিন্তু তাই বলে আমার জন্য ও নিজেকে শেষ করে দেবে। সামনের উজ্জ্বল ভবিষ্যৎ ওকে হাতছানি দিচ্ছিল। আর ও মানে স্পষ্ট দেখলাম রথিনের গলায় একটা মোটা দড়ি ঝুলছে তখনও, আর মন্দাকিনীর ঠোঁটের কোণ থেকে ঝরে পড়ছে রক্ত। ভয় আর এক দংশন কাজ করল আমার মনের ভিতর। প্রচণ্ড গতিতে চলল অটো, কোথায় গিয়ে থামবে জানি না। আমার বাঁ দিকে আর সামনে দুই অশরীরী, আর ডান দিকে একটা লাশ আমায় ঘিরে রেখেছে। এদিকে ফোনটাও বারবার বেজে চলেছে। একটু নড়ে চড়ে বসতেই ফোনটা কিভাবে যেন রিসিভ হয়ে গেল। মৈনাকদা, তোমাকে আর আসতে হবে না, ট্রেন ছাড়ছে, আমরা উঠে পড়লাম। এখন তোমার কোথাও যাওয়া হবে না। কেন? আমায় মারতে চাও? রথিন আর মন্দাকিনীর অট্ট হাসি যেন কানে তালা ধরিয়ে দিল। তোমাকে আমরা তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। ওখানে ঘোর বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। বিপদ? হ্যাঁ, মনে পড়ে আজ বাড়ি থেকে বেরোনোর আগে বারবার কলিং বেল বাজছিল তোমার বাড়িতে? হ্যাঁ, মনে পড়ছে। ওটা আর কেউ না, আমি বাজিয়েছি, যাতে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো আর খোঁজ করতে করতে আসল সত্যির সম্মুখীন হও। আসল সত্যি মানে? তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না রথিন। পারবে পারবে, সব বুঝতে পারবে। সহসা অটোটা ব্রেক কষে দাঁড়ালো। তাড়াতাড়ি যাও মৈনাক, নিজের বাড়িকে রক্ষা করো। অটো থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দিলাম। পিছন ফিরে তাকিয়ে অটোটাকে আর কোথাও দেখতে পেলাম না। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে যেতে চমকে উঠলাম। পাশের বাড়ির জেঠু আর তার দুই ছেলে, ওদের সঙ্গে আমাদের আজন্মের দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে। আজকাল ওদের সাথে আমাদের দ্বন্দ্বটা আরো বেড়েছে। ওরা আমাদের না থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বাড়িটাকে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ওদের একজনের হাতে একটা জ্বলন্ত কাঠের টুকরো, আর বাকি দুজন বাড়িতে পেট্রোল ঢালছে মনে হলো। এই, কে ওখানে? ওরা পড়ি কি মরি করে দৌড় দিল। সঙ্গে সঙ্গে ফোন করে পুলিশকে সবটা জানালাম। আর বুঝলাম অটোর মধ্যে আমাকে লোক লাগিয়ে মারবার পরিকল্পনা এই জেঠুরাই করেছিল। আজ তুমি না থাকলে আমার বাড়ি কখনোই বাঁচাতে পারতাম না রথিন। আমাকে দোষী বানিয়ে তুমি এমনভাবে চলে গেলে রথিন। সারা জীবনের মতো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই বিবেকের দংশন নিয়ে কিভাবে বাঁচবো আমি? চাঁদের কোমল আলোর নিচে দাঁড়িয়ে দূর থেকে দেখলাম দুটো ছায়ামূর্তি ক্রমশ দূরে চলে যাচ্ছে, রথিন আর মন্দাকিনী। জানি ওরা আর কোনো দিনও ফিরবে না।